আমি আয়েশা সালমা মুক্তি আপনাদের স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজন নবাবী ভোজে। আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন আমাদের প্রিয় অভিনেত্রী এবং নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। নাদিয়া আপু, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগলো তোমাকে আমাদের মাঝে পেয়ে। আমারও খুব ভালো লাগছে, ঈদের দিন তোমার সাথে দেখা হলো। ঈদ যেহেতু তার মানে একটু খাবার দাবারের ব্যাপার তো থাকবে। একদম নবাবী ভোজ। রান্না করতে কি ভালোবাসো? হ্যাঁ, রান্না করা হয়? কোন রান্নাটা বেশি করা হয় ঈদের সময়? পোলাও, কাবাব, রোস্ট অথবা কোরমা, এগুলো তো থাকেই। ঈদের দিনের সকালের একটা খাবার যেটা না হলে ঈদ ঈদ ফ্লেভার আসতো না, সেটা হচ্ছে সেমাই। বাহ, মানে ঈদের দিনে আমার মায়ের হাতের দুধ সেমাই, বাহ। সেটা খেতে খুব ভালোবাসতাম, এখনো তাই বাসি। এবং আমি নিজেও ঈদের মানে রান্নায় এই আইটেমটা থাকি। তো মেইন কোর্সের মধ্যে আর কি পছন্দ? আমার কাছে ধরো বিফ রেজালা বা মাটন রেজালা, মানে বাহ। একটা রেজালা টাইপের আমার পছন্দ ঈদের দিন। বাহ, তার সাথে হয়তো ফিশ আইটেম থাকতে পারে, কখনো প্রনের আইটেম থাকে, যেহেতু ঈদ একটু স্পেশাল দাওয়াত হলে একদম একদম। মানে হয় প্রন না হয় রূপচাঁদা, বেশ। এই ধরনের আইটেমে মানে আসলে এক ঈদে যদি এক ধরনের মেনু থাকে পোলাওটা ছাড়া, পরের ঈদে একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করি। রাইট। তো আমরাও চেষ্টা করব যাতে আজকে তোমার পছন্দের খাবারগুলো যাতে রান্না করা যায়, অ্যাড করা যায়, সেটাই আজকে আমরা চেষ্টা করব। ঈদের দিন বলে কথা। অফকোর্স, তুমি আমাদের স্পেশাল গেস্ট। চলুন দর্শক, আমরা রান্নায় চলে যাই। আর আজকে আমাদের রান্না করে দেখাবেন আমাদের রন্ধনশিল্পী তাহসিন তমা। তো তমা, আজকে আমাদের নবাবী ভোজে প্রথম রান্না কি থাকছে? আজকে থাকছে বাটা মশলায় শাহী বিফ রেজালা। বাহ, ওয়াও, কমন পড়ে গেছে ঈদের দিনে পোলাওয়ের সাথে শাহী রেজালা, মানে দারুণ। একদম একদম আপুর ফেভারিট। তো শুরু করা যাক। শাহী বিফ রেজালা তৈরি করতে আমাদের লাগছে সেদ্ধ করা গরুর মাংস, মিক্সড বাটা মশলা, চিনি, মিক্সড শাহী গরম মশলা, লবণ, ঘন করে গুলে রাখা পাউডার মিল্ক, টক দই, আলু বোখারা, মিক্সড বাদাম পেস্ট, মিক্সড আস্ত গরম মশলা, কেওড়া জাফরানের পানি, পেঁয়াজ বেরেস্তা, টমেটো ও পেঁয়াজের পেস্ট, টমেটো সস, আস্ত কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আদা বাটা রসুন বাটা, ঘি, সয়াবিন তেল, পানি। সো আমি প্রথমে চুলাটা অন করে নিলাম, সাথে আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে সয়াবিন তেল। সয়াবিন তেলটা আমি এখানে অ্যারাউন্ড হাফ কাপের মতো ইউজ করছি, যেহেতু শাহী মাংস বলেছি ওখানে আসলে তেলের পরিমাণটা একটু বেশিই যাবে। অ্যান্ড দেন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। ওকে, শাহী ব্যাপারটা আরো শাহী হচ্ছে। পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো। তেলটা আপু গরম হয়ে গেছে, সো পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে একে একে আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই স্পাইসেসগুলো আমি অ্যাড করে দিই। আচ্ছা, পুরোটা বাটা মশলাই হচ্ছে আর কি। পুরোটা বাটা মশলায় হচ্ছে। বাটা মশলার আসলে স্বাদই আলাদা। বেসিক্যালি আমি আসলে চেষ্টা করছি একটু ট্র্যাডিশনাল ওয়েতে করার জন্য, কারণ একটা সময় তো মিক্সার বা গ্রাইন্ডার কিছুই ছিল না, তখন পাটায় পিষে আসলে আমাদের মা নানিরা রান্না করতেন এবং সেই খাবারের স্বাদও স্বাদই আলাদা। অন্যরকম হতো আসলে। এক্স্যাক্টলি। সো আমি এখন ফার্স্টে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা। আদা আর রসুন আমি এখানে একসাথে বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম 3 চা চামচের মতো। দিয়ে আমি এটাকে একটু নেড়ে নিব। যে কোনো শাহী জিনিসের আসলে মেইন হচ্ছে যে এটা যত বেশি কষানো হবে, যত বেশি তেল উঠবে, তত বেশি খেতে মজা মশলার হবে। কাঁচা ভাবটা যাতে না থাকে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি লাল মরিচ, তারপরে কাঁচা হলুদ সব একসাথে বেটে মিক্স করে নিয়েছি। আর এখনই কিন্তু মশলার একটা সুন্দর স্মেল আসছে। ইভেন এটার মধ্যে আমি কিন্তু জিরা, শাহজিরা যেটা থাকে সেটা আমি একসাথে দিয়ে বেটে নিয়েছি। মানে লাইফটাকে একটু ইজি করার জন্য, অ্যাজ ঈদের দিন সবারই আসলে কম বেশি প্রেশার থাকে, সো কেউ যদি মনে করে এভাবে করে একটা কারি পেস্ট রেডি করে রেখে দিতে পারে। ইভেন আমি কিন্তু ওখানে মাংসটাও একটু বয়েল করে নিয়েছি। সো মাংস কিন্তু আমার 70% বয়েল করা। সো দেখা গেছে ঈদের দিন দেখা গেছে খালি এটাকে সটে করে বা টস করে একটু পানি দিয়ে জাল করে সার্ভ করা যাবে। বাহ, নতুন একটা টিপস পেলাম আসলে। একদম মশলা প্লাস মাংস খেতে, কারণ মাংসটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি আপু টমেটো অ্যান্ড পেঁয়াজ পেস্ট। টমেটো আর পেঁয়াজ আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। টমেটো পেস্টটা দিয়েছি এটার কালারটা আরেকটু সুন্দর হওয়ার জন্য।
আর পেঁয়াজটাও একটু গ্রেভিটা ইয়ে হবে, ঠিক ঠিক করার হবে। জন্য। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সল্ট। সল্টটা আমি এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো, কারণ আমি মাংস সেদ্ধ করার সময় কিছু সল্ট অ্যাড করেছিলাম। দর্শক, রান্নার যে মেইন জিনিসটা সেটা হচ্ছে গিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। সো আপু এখন আমি দিয়ে দিচ্ছি কিছু হোল স্পাইসেস। হোল স্পাইসেসটা আমি একসাথে মিক্স করে নিয়েছিলাম। হোল স্পাইসেসের মধ্যে আছে এলাচি, দারচিনি, গরম লবঙ্গ, মশলা যেগুলো। গরম মশলা যেগুলো, তো সবকিছু আমি একবারে দিয়ে নিচ্ছি। এই যে মানে ট্র্যাডিশনাল ওয়েতে রান্নাটা হচ্ছে বাটা মশলায়, মানে সত্যি আমি একটু দূরে দাঁড়িয়েছি কিন্তু এখনই কিন্তু মানে বলবো যে ফ্লেভারে ভরপুর, মানে খুব দারুণ সুঘ্রাণ বের হচ্ছে। মানে একদম আমার কাছে ছোটবেলার স্মৃতি মনে পড়ছে, যখন আমার মা বা নানির বাড়িতে দেখেছি যে একদম পুরোটাই বাটা মশলায় রান্না হতো। তো সেই স্মেলটা পাচ্ছি। ঈদের দিনের খাবারটা খুব দারুণ হবে আশা করছি। এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট। এখানে কাঠ বাদাম আর কাজু বাদাম দুটো একসাথে আমি পেস্ট করে নিয়েছি। ইভেন কেউ যদি এটাতে একটু ফিউশন অ্যাড করতে চায় সেটাও করতে পারবে, চাইলে এটাতে কিন্তু ক্রিমও অ্যাড করতে পারবে। ক্রিম দিলে টেক্সচারটাও আর একটু ঠিক হবে আর খেতেও আরো মজা। মানে রেজালাতে ক্রিম ইউজ করা যেতে পারে? হ্যাঁ, যেতে পারে। অবশ্য মানে রান্না তো একটা বলবো যে একটা আর্ট, এক এক সময় এক এক রকম বলবো যে রেসিপি তৈরি, এক্সপেরিমেন্ট করা যায়। সো আপু আমি এখানে একটু ইয়োগার্ট দিয়ে দিলাম। ইয়োগার্টটা আমি এখানে দিয়ে দিয়েছি অ্যারাউন্ড হাফ কাপের মতো। ইয়োগার্ট দেওয়ার পর এটার কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড দেন আমি এখানে যেটা করছি, আমি এখানে যে শাহি গরম মশলা আছে এটাকে আমি গুঁড়া করে নিয়েছিলাম। ফার্স্ট একটু রোস্ট করেছি, ওইটাই বলতে চাচ্ছিলাম যেটাকে একটু টেলে নেওয়া হয়েছে। আচ্ছা, টেলে নিয়ে এটাকে একটু গুঁড়ো করেছি। তো এটা আমি দিয়ে দিচ্ছি অ্যারাউন্ড 2 টিস্পুনের মতো। এখন যে আমি রেসিপিটা দেখছি সেটা আমি বাড়িতে যে বানিয়ে ফেলবো একদম। আশা করি আমাদের দর্শকরাও ট্রাই করবে। আপু আমি এর মধ্যে কিছুটা টমেটো সস দিয়ে দিয়েছি। অ্যাজ যেটা আমরা ট্রেডিশনাল বলি, মানে বাসা বাড়িটা না, যেটা আসলে বাবুর্চিদের কথা যদি বলি, সো বাবুর্চিদের হাতের যেটা রেজালা হয় সেই রেজালাতে কিন্তু সামান্য পরিমাণে একটু টমেটো টমেটো সস সস থাকে, যায়। ওই জন্য একটু রেডিশ একটা কালার, সুন্দর একটা কালার আসে। আমি এখন এখানে যেটা করব, মাংসটা অ্যাড করে দিব। অ্যান্ড দেন আমি মাংসটা এখানে ঢেলে দিলাম। আর মাংসটা আপু সিদ্ধ করার একটা রিজন আছে, যেটা আমি অলরেডি বলেছি, যে ঈদের দিন যেহেতু সবার বাসায় কম বেশি ব্যস্ততা থাকে। মেহমান চলে আসে, দেখা যাচ্ছে একটু রান্না করছে, হঠাৎ মেহমান চলে আসলো। এই যে প্রথমে যে একটা গ্রেভি তৈরি করা হলো, আমি তো চাইলে এই গ্রেভিটাও তৈরি করে ফ্রিজে রাখতে পারি না? আবার রান্না করার সময় আবার এটাকে একটু জাল করে তারপর মাংসটা দিয়ে করলাম, তাহলে একটু সময়টা বাঁচলো। হ্যাঁ, ডেফিনেটলি এটা করা যাবে। এটাকেই বেসিক্যালি আমরা আসলে কারি পেস্ট বলি। সো আমি যে কারি পেস্টের কথা বলেছি এটাই আসলে ওই গ্রেভিটা। সো দেখা গেছে চুলায় একটু তেল দিয়ে তারপর সামান্য একটু পেঁয়াজ দিয়ে তারপর হ্যাঁ, দিয়ে দিলেই হয়ে গেল। হয়ে গেল। শিখে নিলেন আপনারা কিভাবে কারি পেস্টটা আগে তৈরি করে রাখতে হয়, এবং যখনই আপনাদের গেস্ট আসবে আপনারা একদম তৎক্ষণাৎ রান্না করতে পারেন। আমি এখন একটু অ্যাড করছি পাউডার মিল্ক। পাউডার মিল্কটাকে আমি একটু ঘন করে গুলে নিয়েছিলাম পানিতে। এখন আমি এটাকে মিক্স করছি। ওয়াও, এখন একদম পারফেক্ট। দারুণ। অ্যান্ড দেন আমি এখানে যেটা অ্যাড করছি, আমি এখানে কিছু আলু আলু বোখারা বোখারা দিয়ে দিব আমার ফেভারিট। একটা ট্যাঙ্গি টেক্সচারের জন্য। অ্যাজ রেজালাটা কিন্তু একটু সুইট অ্যান্ড সাওয়ার হলে খেতে খুব বেশি ভালো লাগে। অ্যাজ আমি এখানে যেহেতু ইয়োগার্ট ইউজ করেছি, সো ইয়োগার্টটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু সুগার অ্যাড করে দিই। টক দই ছিল, টকটা একটু ব্যালেন্স করার জন্য ছিল। তো দর্শক দেখে নিলেন, টক দই ব্যবহার করলে হালকা একটু চিনি দিলে এটা টেস্টটা আরো বেড়ে যাবে। এখানে আমি স্যাফরান দিয়ে কেওড়া জলের একটা পানি বানিয়ে রেখেছিলাম। অ্যাজ কেওড়াটা যেহেতু বলেছি শাহি, সো কেওড়ার ফ্লেভারটা একটু থাকলে মানে স্মেলটা খুব সুন্দর আসে। সো কেওড়াটা আমি এখানে সামান্য পরিমাণ অ্যাড করছি, যেহেতু কেওড়ার ফ্লেভারটা আসলে সবাই খুব বেশি পছন্দ করে না। সো দেখা গেছে আমি এখানে হাফ টিস্পুনের মতো ইউজ করেছি। আচ্ছা, চাইলে কেউ অ্যাভয়েডও করতে পারে, তাই তো? হ্যাঁ, চাইলে কেউ অ্যাভয়েড করতে পারে। অ্যান্ড লাস্টলি আমি যেটা করব, সামান্য একটু ঘি দিয়ে আমি এটাকে রেখে দিব। মশলাটা কি আরো কষবে? হ্যাঁ, আর একটু কষবে। আমি এখন আঁচটাকে একটু ডিম করে দিচ্ছি, জাস্ট একটু মিডিয়াম টেম্পারেচারে নিয়ে আসছি। ঢেকে দিতে হবে? হ্যাঁ, এটা একটু ঢেকে দিতে হবে। এই যে প্রসেসটা আমরা করলাম, এই প্রসেসে কিন্তু মানে ম্যাক্স 20 মিনিট লাগবে পুরো রেজালাটা প্রিপেয়ার্ড হতে। মানে এটা কিন্তু চিন্তাই করা যায় না। ফাস্ট ফরওয়ার্ড। মানে একটা বিফের আইটেম সেটা 25 মিনিটের মধ্যে সম্ভব, এটা মানে আসলেই মানে দারুণ একটা ব্যাপার শিখলাম আজকে আমরা। সো আপু, আই থিঙ্ক আমাদের রেজালাটা হয়ে গেছে। সো আমি ঢাকনাটা তুলি একটু।
ইয়েস, ইটস ডান। বাবা, এখন মনে হচ্ছে নবাবী ভোজের কিচেন এটা। একদমই দারুণ একটা ফ্লেভার, মানে একদম মানে কি বলবো, ঈদটা কমপ্লিট মনে হচ্ছে একদম। বেসিক্যালি কেউ চাইলে কিন্তু এই পর্যায়ে এসে এখানে কিছুটা রেইজেন বা যেটা কিশমিশ আছে ওটা অ্যাড করতে পারে, বাট কিশমিশটা আসলে অনেকে পছন্দ করে না, সো এটার জন্যই আজকে দিচ্ছি না কিশমিশটা। থ্যাংক ইউ। সো আমি এটা এখানে রাখলাম অ্যান্ড আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। আমি এখন মাংসটাকে প্লেটিং করে নিব। রান্না করার পরে প্রপার ডিশে সার্ভ করাটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার। দেখতে ভালো লাগলে মানে প্রথম দেখা, তারপরে তারপরে সুঘ্রাণ। রাইট, সার্ভিংটা ইম্পর্টেন্ট। সো আপু, এখানে আমি একটু একটা বিষয় অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই পুরো প্রসেসটাতে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি। অ্যাজ বিফে যতটা আপনি পানি কম ইউজ করবেন তত কিন্তু বিফের টেস্টটা খুব ভালো আসবে। এমনিও একটু পানি ছাড়ে। পানি ছাড়ে, ইয়েস। যেহেতু আমি এখানে লিকুইড মিল্কও অ্যাড করেছিলাম, সো দেখা গেছে এখানে আমাদের আসলে পানিটা সেই পরিমাণে ইউজ না করলেও চলছে। আর তাছাড়া বিফটা তো বোধহয় আগে বয়েল করা ছিল। এটা 70% ডান, মানে আর মানে আমি যেই টাইমের মধ্যে ওটাকে রান্না করেছি ওটা একদম মানে ফুল কুক হয়ে গেছে, সো এটার জন্য আর এক্সট্রা পানির দরকার পড়ে না। রেজালার কাঁচামরিচ বা বিফের বা যে কোনো মাংসের আসলে কাঁচামরিচ খেতে খুব ভালো কাঁচামরিচ লাগে। আমার খুব ভালো লাগে। And যেটা আমি করছি উপর দিয়ে কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। সো আপু, তৈরি হয়ে গেল বিফ রেজালা। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। নাদিয়া আপু, তোমার পছন্দের খাবার, খুব ভালো লাগলো। দেখেই অসাধারণ লাগছে এবং দারুণ একটা মানে সুঘ্রাণ পাচ্ছি, এবং দেখে কিন্তু যে কারো মনে হবে যে ভীষণ একদম লোভনীয় একটা লোভনীয়। ডিশ তৈরি হয়েছে। আশা করি তুমি আজকে বাড়িতে গিয়ে এটা ট্রাই করবে। অবশ্যই। আমিও করব। তো দর্শক, তৈরি হয়ে গেল আমাদের নবাবী ভোজের প্রথম রান্না, বিফ রেজালা। তো আপনারা এটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং সবার সাথে উপভোগ করবেন। তমা, নবাবী ভোজে আমাদের এবারের কি আইটেম রান্না হচ্ছে? আমরা একটা ডিফারেন্ট পোলাও করব, সেটা হচ্ছে গিয়ে কাশ্মীরি পোলাও। কাশ্মীরি পোলাওটা আমি খুবই ইজি একটা প্রসেসে করব। তো আমি ফার্স্টে প্যানটা অন করে নিচ্ছি, আগে চালটা ভাজি, হ্যাঁ। চাল ভেজে পরে আমরা পানি অ্যাড করি, বাট আজকে আমরা উল্টো করব। আজকে আমরা আগে পানি অ্যাড করব, তারপরে আমরা হচ্ছে কি চাল দিব। মানে আমি কখনোই এইভাবে পোলাও রান্না করিনি। চালটা কি ভাজতেই হবে না? না, তো আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করেছি। আচ্ছা। যেই প্যানে বেসিক্যালি পোলাওটা রান্না করা হবে, ওই প্যানে আসলে আঙুলের যেটা কর, হ্যাঁ। এক কর সমান আসলে পানি অ্যাড করতে হবে। আচ্ছা। ঠিক আছে, তো দেখা গেছে তখনই পোলাওটা খুব ঝরঝরে হবে। তো আমি এখানে পানি অ্যাড করেছি। পানিতে আমি যেটা করছি, ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি সুগার। সুগারটা আমি এখানে দিয়ে দিলাম। একদম ভিন্ন। লবণের পরিবর্তে চিনি দেওয়া হচ্ছে প্রথমে। জলটা আমি এখানে দিয়ে দিলাম অ্যারাউন্ড হাফ টিস্পুনের মতো। আচ্ছা। এন্ড দেন আমি এখানে অ্যাড করব অয়েল। একদম ভিন্ন। পানির মধ্যে তেল যাচ্ছে, বাহ। তারপরে ঘি। দিচ্ছি আমি এখানে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা কেউ চাইলে স্কিপ করতে পারে, বাট যেহেতু আমরা বাঙালি, প্রত্যেকটা জিনিসেই আসলে আদা একটু না হলে হয় না। তো আমি এখানে আদা বাটা এন্ড রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এন্ড দেন আমি এটাকে একটু মিক্স করে নিব। এটাকে একটা পারফেক্ট বয়লিং টেম্পারেচারে নিয়ে আসতে হবে। আচ্ছা। তো কারণ আমার পানির বয়লিংটা যদি ঠিক না থাকে তাহলে আমার পোলাও আউটকামটা কিন্তু ভালো হবে না। ওকে। এন্ড দেন আমি এখানে দিয়ে দিচ্ছি মিল্ক। আচ্ছা। এখানে আমি পাউডার মিল্কটাকে একটু লিকুইড ফর্মে নিয়ে আসছি। কেউ চাইলে এখানে যেটা লিকুইড মিল্ক বা যেটা গরুর দুধ বলি সেটাও অ্যাড করতে পারবে। আর পানির পরিমাপটা একই থাকবে? পানির পরিমাণটা একই থাকবে। আমি আজকে এখানে নিয়েছি অ্যারাউন্ড হাফ কেজির মতো, মানে 500 গ্রামের মতো চাল নিয়েছি। এখানে আমি পানি অ্যাড করেছি 700 গ্রাম। আচ্ছা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর আমি দিয়ে দিলাম দারুচিনি, দেন আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ, দেন এখানে আমি অ্যাড করছি এলাইচি। এখন এটাকে আমি বয়লিং এর জন্য ওয়েট করব। ইন দ্য মেইন টাইম আমি আরেকটা রেসিপি করবো আপু, সেই রেসিপির প্রসেসিং ও শুরু করে দিব। বাহ। তো আমি আজকে করব হচ্ছে গিয়ে পমফ্রেট দো পেঁয়াজা।
সো আমি পমফ্রেটের ম্যারিনেশনটাও স্টার্ট করে দিই। মাছটাই বাকি ছিল। মাছটাই বাকি ছিল। রূপচাঁদাটাকে আমি একবারে ধুয়ে ক্লিন করে রেখেছি। আচ্ছা এন্ড এখানে আমি মাঝখান থেকে একটু কাট করে নিয়েছি যাতে হুম। ওর ভেতরে মশলাটা খুব ভালো মতো চলে যায়। আচ্ছা বাটা মশলাটা আমরা রূপচাঁদায় অ্যাড করব। বাহ, এই মানে কত সুবিধা, একবারে যদি একটা পেস্ট তৈরি করে রাখা যায়, কারি পেস্ট। মাছেও অ্যাড করা যাচ্ছে। এন্ড দেন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সল্ট। ম্যারিনেশন। এন্ড দেন আমি এখানে একটু অয়েল অ্যাড করছি। মাছ ম্যারিনেট করার আগে সেই সময়টা আপনারা একটু তেল দিয়ে নেবেন, তাহলে তেলটা আপনাদের গায়ে ছিটবে না এবং মাছটাও ময়েস্ট থাকবে, ড্রাই হবে না। কেউ চাইলে এটাতে কিন্তু আপু যেটা মাস্টার্ড অয়েল সেটাও অ্যাড করতে পারে। আচ্ছা, এই রেসিপির জন্য কি মাস্টার্ড অয়েল? এটা মেরিনেট করা হয়ে গেছে, এর ভিতর কিন্তু আমার পানিটাও বয়েল হয়ে গেছে। সো আমি যেটা করছি, আমি এখানে একটু চুলাটা অন করে নিচ্ছি প্যানটা হিট করার জন্য। অ্যাজ ফ্রাইং এর জন্য প্যানটা একটা পারফেক্ট টেম্পারেচারে থাকতে হয়। সো আমি এটাকে একটু মিডিয়াম টু লো হিটে প্যানটাকে হিট হওয়ার জন্য রেখে দিলাম। চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিতে। দেন আমি ওটাকে ঝরিয়ে তারপর একটু ড্রাই করে নিয়েছি। এখন আমি একটু হিটটা বাড়িয়ে দিব। এখানে যে আমি মিক্স নাটসটা রেখেছিলাম সেই নাটসটা অ্যাড করে দিব। বয়েল হওয়া শুরু করে দিচ্ছিল সাথে সাথে। এই তো বলেছি এটা একটা কাশ্মীরি টাইপের পোলাও হবে। কেউ চাইলে কিন্তু এটাতে যেটা পমিগ্রানেট বা আনার দানা সেটাও অ্যাড করতে পারে। সেটা কি রান্না করার সময় নাকি একদম পরে গার্নিশ করা? এটা রান্না করার সময় হাফ ইউজ করবে আর গার্নিশিং এর সময় হাফ ইউজ করবে। কারণ কাশ্মীরি যে পোলাওগুলো থাকে ওটাতে আসলে সামান্য একটু চেরি বা সামান্য একটু পমিগ্রানেট এই ধরনের জিনিসগুলো যায়। ড্রাই ফ্রুটসের ইয়ে থাকে বেশি। এখানে আমি একটু মটরশুঁটি অ্যান্ড ক্যারটস নিয়েছিলাম, একটু আমাদের ট্রেডিশনাল যে টাচ সেটা রাখার জন্য। দেখতেও অনেক সুন্দর সুন্দর লাগবে, হ্যাঁ, কালারফুল একটা। কারণ এই পানিটা আপু বয়েল হতে হতে আমি ওই যে তেল দেওয়া হয়েছিল তার জন্য কিন্তু ছিটে আসলো না। বাহ, একটা টিপস, যদি কেউ মানে তেলটা স্কিপ করে তাহলে প্যানের ভেতরে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিবে, তাহলে কিন্তু মাছ যে কোনো মাছই প্যানে লেগে যাবে না। ওয়াও, দারুণ। যদি আপনারা মাছ ফ্রাই করেন আর যদি কড়াইতে লেগে যায়, সেটা অ্যাভয়েড করার জন্য তেলে কিছু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, দেখবেন মাছ আর লাগবে না। এখন আমি যেটা করছি আপু, পোলাওটাকে আমি একটু নেড়ে নিচ্ছি। অ্যান্ড দেন এখানে আমি যেটা করব, আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচটা চাইলে কেউ এটা যে মুখটা আছে মানে উপরে যে অংশটা ওটাকে একটু চিড়ে দিতে পারে। আমার কাছে পোলাওয়ের যে কাঁচামরিচের একটা ফ্লেভার না, মানে আমার খুব ভালো লাগে। যেহেতু আমরা ডুবো তেলে ফ্রাই করছি তাই কিন্তু অলরেডি আমাদের মাছের যে কালারটা আমরা চাচ্ছিলাম সেই কালারটা চলে আসছে। এই পর্যায়ে আমি সামান্য একটু ঘি অ্যাড করে দিচ্ছি আর একটু ফ্লেভারফুল হওয়ার জন্য। দেন আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে কিছু আলু বোখারা। এন্ড দেন আমরা এটাকে একটু ঢেকে দিব। এন্ড আঁচটাকে আমি মিডিয়াম টু লো হিটে করে দিচ্ছি। ইন দ্য মিন টাইম আমাদের মাছটাও হয়ে গেছে। কেউ চাইলে এটাকে একটু ফ্লাওয়ার ডাস্ট করে নিতে পারে, আচ্ছা, তাহলে একটু মুচমুচে ব্যাপারে। মুচমুচে হবে। বা কেউ চাইলে একটু চালের গুঁড়ো অ্যাড করতে পারবে। আমি আরেকটা যে মাছ আছে ও মাছটাও দিয়ে দিচ্ছি। আসলে যারা রান্না করতে ভালোবাসে, বিশেষ করে আমাদের রন্ধনশিল্পী, তারা তো আসলে সেই প্যাশনের জায়গা থেকে রান্নাটা করে এবং এত দ্রুত, তাদের এত সুনিপুণ হাত, মানে আমাদের কাছে তখন মনে হয় কি যে এত খুবই সহজ। এভাবে করে উপরে যদি একটু তেলটা দিয়ে দেই তাহলে আরেকটা সাইড কিন্তু অলরেডি হাফ ডান হয়ে যাবে। সো আমি যখন ওকে ফ্লিপ করে দিব তাহলে পরবর্তী অংশটা সুন্দর মতো হয়ে যাবে খুব কম সময়ে। এবং একই সাথে দুটো মানে বলবো যে আইটেম তৈরি হয়ে যাচ্ছে। মাছটা তুলে নিচ্ছি। এখন আমি যেটা করব, মাছের উপরে অল্প একটা গ্রেভি যাবে, মানে একটু মাখা মাখা একটা গ্রেভি যাবে। যেটা আমি এখানে কুচি করে রাখা যে পেঁয়াজ আছে, পেঁয়াজটা পুরোটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আছে এখানে অ্যারাউন্ড হাফ কাপের মতো। চাইলে কি পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারি? হ্যাঁ, আমরা এটাতে পেঁয়াজ বাটাও ইউজ করব। পমফ্রেট দো পেঁয়াজা, তার মানে পেঁয়াজ তো বাটাটাই ঠিক আছে। হ্যাঁ। তো আমি এখানে সামান্য পরিমাণ সল্ট দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ময়েস্ট করে ফেলবে।
এখন আমি এখানে পেঁয়াজ বাটা আর টমেটোর যে পেস্টটা ছিল ওটা আমি সামান্য পরিমাণ ইউজ করছি গ্রেভিটা ঠিক হওয়ার জন্য, পাশাপাশি একটু Colour. কালারটা আর একটু সুন্দর হওয়ার জন্য। সস, কেউ চাইলে এখানে কিন্তু চিলি সসও অ্যাড করতে পারে, আচ্ছা, ঝাল যদি কেউ পছন্দ করে। পছন্দ করে। ওকে, সো আপু গ্রেভিটা অলমোস্ট ডান। তো আমরা 2 থেকে 3 মিনিট পর গ্রেভিটা সার্ভ করে নিতে পারবো। আমি যেটা করছি এই মুহূর্তে আমি চুলাটা অফ করে দিচ্ছি, কারণ চুলার প্যানে যে হিট আছে ওটাতেই ইয়ে করবে আর কি। yes, ওটাতেই কুক হয়ে যাবে। এন্ড ইন দ্য মিন টাইম আমার পোলাওটাও কিন্তু হয়ে গেছে। বাহ, একদম সুন্দর পারফেক্ট। লাগছে। হ্যাঁ, সো আমি যেটা করব, আমি এখন পোলাওটাও সার্ভ করে নিব। আচ্ছা, আমি চুলাটা অফ করে দিচ্ছি। খুবই সুন্দর হয়েছে পোলাওটা। unbelievable। আর লাস্টলি আমি যেটা করব, পোলাওতে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজটা ছাড়া তো পোলাও একদমই। মাছটা যেহেতু অলরেডি ফ্রাইড, হুম। সো মাছটা কিন্তু আমাদের আর আলাদা করে গ্রেভিতে টস করার দরকার নেই, কারণ মাছটা যদি আমরা আলাদা করে গ্রেভিতে টস করতে যেতাম মাছটা কিন্তু ভেঙে যাবে। chances থাকে। বাহ, টমেটো গুলো অনেক সুন্দর লাগছে, হ্যাঁ, গ্লসি। লাস্টে আমি যেটা করব, যেহেতু ঈদ, আমি এটার উপর দিয়েও একটু ফ্রাইড অনিয়ন বা বেরেস্তা সেটা ছিটিয়ে দিচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগবে। আমি আসলে আর ওয়েট করতে চাচ্ছি না, মানে আমার আর লোভ সংবরণ করতে পারছি না। তো তৈরি হয়ে গেল আপনাদের জন্য আমার পমফ্রেট দো পেঁয়াজা। থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক, তৈরি হয়ে গেল পমফ্রেট দো পেঁয়াজা বা রূপচাঁদা দো পেঁয়াজা। আশা করি এভাবে আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে, নিশ্চয়ই খুব ভালো লাগবে। এবং কাশ্মীরি পোলাও দেখতে অপূর্ব সুন্দর এবং অনেক কিছু আছে এতে, অনেক ফ্রুটস, ভেজিটেবল। যারা পোলাওটাকে ভিন্নভাবে খেতে চান তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। নাদিয়া আপু, অনেক অনেক ধন্যবাদ এই ঈদের ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক সুন্দর সময় কাটলো। আমার কাছেও বলবো যে খুব মানে ভালো লেগেছে। ঈদের দিন আড্ডা হলো, সেই সাথে ঈদের মধ্যে ভালো মজার খাবার না হলে তো চলেই না। একদম। তো আমিও নতুন 3টা আইটেম রান্না করা শিখলাম, মানে একই ধরনের মানে রেসিপি কিন্তু ভিন্নভাবে। Different style এ একদমই। অনেক ট্রিক, অনেক টিপস, অনেক কিছু আমরা শিখতে পারলাম আসলে। আমিও আশা করি রান্নাগুলো তুমি ট্রাই করবে এবং আমি ট্রাই করব এবং আমাদের দর্শকরাও ট্রাই করবে। দর্শক মণ্ডলী, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আমাদের নবাবী ভোজের রান্নাগুলো আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, প্রিয়জনের সাথে উপভোগ করবেন। এবার আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।